ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে মাইকিং করছে প্রশাসন, কিন্তু বেশিরভাগ এলাকায় এই নির্দেশ মানছে না বাসিন্দারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড় ধস হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। টানা বৈরী আবহাওয়ার প্রভাবে পাহাড় ধসের ঝুঁকিতে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। সদর উপজেলা প্রশাসন জানায়, পাহাড় ধসের আশঙ্কায় জেলা সদরের 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্র হচ্ছে গিয়ে, আমি আবার বলতেছি, শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। পাহাড়ের দেশে থাকি আর ভয় করে লাভ হবে কি? আমাদের বাড়ি করে গেলে বৃষ্টি বাড়ায় রাঙ্গামাটি জেলা শহর সহ 10 উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। আমরা আজকেও চেষ্টা করব বিভিন্ন এলাকা থেকে জনগণকে সরকারি নির্ধারিত অর্থাৎ জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত জায়গায় তাদেরকে নিয়ে আসার জন্য। বান্দরবানে টানা ভারী বর্ষণের কারণে উজান থেকে পানি নেমে আসায় বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেক বৃষ্টি, পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা এখন কোথায় যাব আমরা নিজেও চিন্তা করতে পারতেছি না। পাহাড়ের নিচে আমাদের ঘর আছে, আমাদের থেকে সম্ভাবনা পাহাড় যখন তখন আমাদের ঘর ভেঙে চলে যাবে, তা আমরা অনেক আতঙ্কে আছি। পাহাড়ের নিচে ঝুঁকিতে বসবাস করা লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে এবং অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বিভিন্ন বসতি স্থাপন হচ্ছে, এতে তাদের পাহাড় ধসের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার শহর, সদর, উখিয়া, টেকনাফ ও মহেশখালীর মানুষ বছরের পর বছর পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাস করছে। দুর্ঘটনা ঘটলেও পাহাড় থেকে সরেনি প্রায় 1.5 লাখের বেশি পাহাড়ি মানুষ। এখানে ভাঙিচুরা একদম লুটপাট হয়ে যায়, ওই কারণে আর থাকতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে যাইতে হয় আর কি। সে বই রাখতেছে কি আবার কি ভাঙবে আগের মতন নাকি ভাঙবে না, সেটাই এখন তৈরি আছে আর কি। কক্সবাজারে পাহাড় ধসে মানুষের মৃত্যু হলেও গেল কয়েক বছরে কত মানুষ মারা গেছে তার পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। শরীফ আজাদ, প্রীতম, ৭১। পাহাড় ধসের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন না? কোন কোন এলাকা বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে কতজন বসবাস করছেন, তাদের নিরাপদ আশ্রয় আনতে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। কিন্তু একেবারে হচ্ছে রাঙ্গামাটি, প্রত্যেকটা রাঙ্গামাটি শহর থেকে শুরু করে 9 উপজেলা কিন্তু ভারী বর্ষণে কিন্তু একেবারে পানি উঠে গেছে। পাশাপাশি পাহাড় ধসে প্রায় কিছু কিছু জায়গায় কিন্তু পাহাড় ধসে আশঙ্কা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানে কি, গতকাল একটু রোদ থাকলেও কিন্তু সন্ধ্যা বাড়াবার সাথে সাথে কিন্তু প্রবল বৃষ্টিপাত হচ্ছে গত রাত থেকে। কিন্তু এই ইতিমধ্যে কিন্তু প্রায় 5,000-এরও অধিক কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে শুধু রাঙ্গামাটি জেলা শহরে। ইতিমধ্যে কিন্তু গতকাল কিন্তু লোকরা মন্দিরে প্রায় 20টি পরিবার কিন্তু আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। ইতিমধ্যে আরো সমস্ত বিশেষ করে আপনার জানা কি, যে সমস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে প্রতি মুহূর্তে যারা ঝুঁকিতে বাস করছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে ফিরে যাওয়ার জন্য। তারপরেও কিন্তু আশ্রয় কেন্দ্র যারা ঝুঁকিপূর্ণ রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে ফিরে যাচ্ছে না। তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম কেন আপনারা যাচ্ছেন, তাদের হচ্ছে যেহেতু ঘরের মধ্যে জিনিসপত্র রয়েছে এবং চুরি হওয়ার আশঙ্কা, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চান না। কিন্তু তারপরেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং রেড ক্রিসেন্ট এবং স্কাউট থেকে শুরু করে ইতিমধ্যে জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন ব্র্যাডবেরি রাঙ্গামাটির যে 13টি স্থানকে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে, কিন্তু জেলা প্রশাসন বারবার কিন্তু ওখানে তদারকি করছে। ছিলেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। নিম্নচাপ কেটে যাওয়ার পর দেশের বিভিন্ন জেলাতে ক্ষয়ক্ষতির ছাপ ফুটে উঠেছে। উপকূলবর্তী এলাকার দুর্বল বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে, ভেসে গেছে মাছের ঘের। 7 জেলায় 50,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার লালমোহন ও তজমুদ্দিনের 2টি বেড়িবাঁধ ভেঙে গেছে।
নিম্নচাপের প্রভাব কেটে গেলেও অস্বাভাবিক জোয়ারের পানির চাপ ও ঝোড়ো বাতাসে জেলার দুর্গম চরাঞ্চলের প্রায় 5200 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে ইলিশা লঞ্চঘাটের 3টি সহ 5টি পন্টুন বিধ্বস্ত হয়েছে। জেলার চরফ্যাশন, মনপুরা ও তজমুদ্দিন উপজেলার ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পানির তোড়ে ভেসে গেছে হাজারের বেশি গবাদি পশু ও পুকুরের মাছ। পানি পরে ঘরের ভিতরে 8 ঘমান মাজা হমান হয়েছে, এবারে ঘর ফরিয়া গেছে। এরপরে জোয়ারে মানে লইয়া গেছে, কিছু কিছু মানে খুঁড়িওয়ালা পাইছে আর কিছু পাই নাই। ঘর নাই, দুয়ার নাই, সব রশি গটা সব পড়িয়া গেছে। জেলা প্রশাসক জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। আমাদের এখানে প্রায় 5200 বাড়িঘর আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 108টি ঘর বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানের পরিসংখ্যান মতে, আমাদের সার্ভে মতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমাদের অনেক গবাদি পশু, 3টি গরুও মারা গেছে মনপুরা উপজেলায়। সাগরের চাপের প্রভাবে টানা 3 দিনের বৃষ্টি ও জোয়ারের পানিতে বরগুনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বেড়েছে। সকাল থেকে অনেক বৃষ্টির জন্য বিক্রি করতে পারতেছি না, বর্তমানে চলাফেরা করা খুব দুর্ভোগ। হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদুই এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। বন্যার পূর্বাভাসের এই সময়ে বাঁধে ধস নামায় চরম আতঙ্কে পড়েছেন বাসিন্দারা। পানি ভাঙতে 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 আমরা গ্রামে বিতাইছে। এইখানে 8 থেকে 10টি গ্রাম মানে খুব রিস্কের মধ্যে থাকি। অস্বাভাবিক জোয়ার, বৃষ্টি আর ঝোড়ো বাতাসে পটুয়াখালীর রাঙাবালি উপজেলায় ক্ষতি হয়েছে বেড়িবাঁধ, মাছের ঘের, কৃষিজমি ও বসতবাড়ির। চালিতাবনিয়া ইউনিয়নের 400 মিটার ও চরমন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় আরও 35 মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চরান্ডা এলাকায়ও বাঁধের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন থাকার মতো আমার কোনো জায়গায় নেই, এখন কি করার আছে। এই যে ভেরিবাদ না দেওয়ার কারণে আমরা অনেক ফ্যামিলিগুলো প্রতিটা বছর হলে আমরা ভাসে যাই। মৎস্য কর্মকর্তা বলছেন, উপজেলায় 1300টি পুকুর এবং 450টি মাছের ঘের পানিতে ভেসে গেছে। আনুমানিক আমাদের ধারণা 10 কোটি টাকা ক্ষতি হয়েছে এবং এই জরিপ আমাদের অধিদপ্তর পাঠানো হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে কলাপাড়ায়। নিম্নচাপ সরে যাওয়ার পরে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় ধ্বংসের ছাপ ফুটে উঠেছে। কুয়াকাটার সমুদ্র সৈকত ঘেঁষে নির্মিত ওয়াকওয়ে ভেঙে গেছে। সুন্দরবনের কাছে বাগেরহাটের শরণখোলায় খুরিয়াখালী বগিভারানি খালের পাশের রিং বাঁধের 2 স্থানের প্রায় 100 ফুট ভেঙে গেছে। ভাঙা বাঁধ থেকে পানি ঢুকছে লোকালয়ে। প্রত্যেক বাড়ি ঘরে পানি উঠানে চলাই গেছে, ঘেরের মাছ সব, পুকুরের সব মাছ বের হয়ে গেছে। আমাকে আশ মুসা সব বুড়িয়ে গেছে। সুন্দরবন লাগোয়া বাগেরহাটের আরেক উপজেলা মোংলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র মৎস্যজীবীরা। ভেসে গেছে তাদের চিংড়ি ঘের। হাসান আহমেদ, 71। ভোলায় ঝড়ে ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কি বলছেন উপকূলবাসী? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। জানেন যে ঘূর্ণিঝড় শক্তির কারণে ভোলাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বেশিরভাগই। আমরা যেমনটি জেনেছি যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ভোলাতে প্রায় 5000-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় 250 ঘরবাড়ি। তবে আমরা এখন রয়েছি ভোলার দৌলতখান ইউনিয়নের চরপাতা দৌলতখান চরপাতা ইউনিয়নে একটি এখানে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অতি জোয়ারের পানিতে কিন্তু এখানে কিন্তু এই ঘরগুলা কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং জোয়ারের পানি কিন্তু এখনো কিন্তু নামেনি, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এখনো জোয়ার পানি রয়েছে। আমরা এখানকার যে এলাকার লোকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে রাস্তাঘাট ছিঁড়ে এবং বেড়িবাঁধের উপর দিয়ে এখানে পানি ঢুকেছে। পানি ঢুকে এখানকার লোকালয়ে সমস্ত ঘর বাড়ি ডুবে গিয়েছিল, কিন্তু এখন পানি বেশিরভাগই কমে গেলেও কিন্তু অনেক পানি রয়ে গেছে, সেই কারণে তারা চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। তবে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এসব ক্ষতিগ্রস্ত যেসব এলাকা রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে চরপেশনের চরকুকরিমুখী, ঢালচর, চর পাটিলা সহ যেসব এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় কিন্তু
ঘরবাড়ি বেশি বিধ্বস্ত হয়েছে সেই সব এলাকায় কিন্তু গতকালকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে 30 কেজি করে চাল এবং ডাল, পেঁয়াজ, সবজি সহ অন্যান্য যেসব সরঞ্জাম রয়েছে সেসব সরঞ্জাম দিয়ে গতকালকে প্রায় 400 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে আবারও সেই যেসব এলাকাগুলোতে কালকে নদী উত্তাল থাকার কারণে যেসব এলাকায় যেতে পারেনি সেই সব এলাকায় কিন্তু আজকে আবার ত্রাণ সামগ্রী নিয়ে স্থানীয় যে জেলা ইউনিয়ন স্থানীয় যে পরিষদ রয়েছে তারা সেখানে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি এবং মাছের ঘের, প্রায় ভোলাতে প্রায় 270টি মতো মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মাছ কিন্তু চলে গিয়েছে এবং আপনি নৌকা, ট্রলার সহ পাকা রাস্তা ঘাট সবকিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2টি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব বেড়িবাঁধের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং জেলা পরিষদ আমাদেরকে জানিয়েছেন যে আজকে তারা এই যেসব বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বেড়িবাঁধের কাজ তারা শুরু করে দিয়েছেন এবং খুব দ্রুতই সেগুলা সংস্কার হয়ে যাবেন। এবং যারা যেসব ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, বিশেষ করে যারা একেবারে ঘর ভেঙে গিয়েছে সেই সব ঘর তাদের জন্য ত্রাণের টিন বরাদ্দ রাখা হয়েছে। তারা আজকের ভিতরে তারা নতুন করে তালিকা তৈরি করে সেসব যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। চৈতি। কামরুল, ধন্যবাদ আপনাকে। ভোলায় ঝড়ে ক্ষয়ক্ষতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন বৃষ্টির কারণে মাঠ কেটে রাখা ধান ভেসে গেছে। অন্যদিকে পর্যাপ্ত রোদ না থাকায় মাঠের অবশিষ্ট ধানগুলো পচে নষ্ট হচ্ছে। এমনকি কেটে আনা ধান মাড়াই করতে না পারায় ভেজা ধানের চারা গজাতে শুরু করেছে। AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। কাটা ধান জমির আইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছেন কেউ, আবার কেউ ধান মাড়াইয়ের জন্য রাস্তার পাশের উঁচু জায়গায় স্তূপ করে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে ধানে নতুন করে চারা গজাচ্ছে। বিশেষ করে যারা জমিতে ধান কেটে রেখেছিলেন তাদের চারাগুলো পানির তোরে ভেসে যাওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর শতকরা 20 ভাগ কৃষকের ধান কাটা সম্পূর্ণ না হওয়ায় শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন তারা। অনেক বৃষ্টি হওয়ার কারণে 1 হাঁটু করে পানি ধরে গেছে, এখন কি করব? এখন মহাজনের অনেক ক্ষতি হয়ে গেছে। বৃষ্টির কারণে ধরুন যে ধান আমাদের খুব নষ্ট হলো, পাড়ন লিয়েছে সেটা ছেঁকে সেগুলো চলে গেল আপনার ডুবে ডেবে সব। বিরাট ক্ষতি আমাকে, 2 টাকা ভাগে থাকবে না, কিলো আছে আমাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধানের ফলন ভালো হলেও আকস্মিক বর্ষার কারণে শেষ মুহূর্তে নষ্ট হয়েছে বহু ক্ষেতের ধান। ধানও কাটলাম, দামেও ভালো ছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে আমরা এখন নিরাশায় আছি। ধানের ফলন পাবো মনে করে লাগাইছিলাম, তো সে আশা নাই। ধান এখন সব লসে পথে। বর্ষার কারণে ধান গেজে আর কি হয়ে গেছে, দামও ভালো ছিল। জেলার কৃষক নেতারা বলছেন চিকন জাতের এবং উন্নত জাতের ধান চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখনো অনেক ধান কাটতে পারেনি কিছু কিছু জায়গায়। তো এবারে ধানের অবস্থাটা এমনই আর কি, যে দামি ধানগুলো নষ্ট হয়েছে এবং অন্যান্য যারা কৃষক তাদেরও হয়েছে। কৃষি কর্মকর্তাদের দাবি ক্ষতির পরিমাণ খুবই কম, তবে এই ধান থেকে যারা বীজ করতে চেয়েছিলেন তারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আশা করছি যে কালকের মধ্যে আবার আবহাওয়া ভালো হয়ে যাবে। এই জন্য তারা যদি ধানগুলো খুব দ্রুত কেটে মাঠে থেকে বাড়িতে নিয়ে মাড়াই করে তাহলে হয়তো তাদের ফলনের তেমন সমস্যা হবে না। তবে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সমস্ত পাকা ধান বৃষ্টির মধ্যে পড়ছে এই জমিগুলোতে যেন তারা বীজ সংরক্ষণ না করে। চলতি মৌসুমে 51,935 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 47,730 হেক্টর জমিতে জিরাশাইল, সরু জাতের জিরাশাইল, ইরি সহ দেশি জাতের ধানের চাষ হচ্ছে। শারমিন স্বপ্না, 71। ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, কি বলছেন কৃষকরা? কি পরিমাণ ধান এখনো মাঠে আছে? ক্ষতির পরিমাণ নিয়ে কৃষি বিভাগ কিছু বলছে কিনা? আমি এখন চাঁপাইনবাবগঞ্জের একটি ক্ষেতে আছি, যেটা ক্লাউজি নামে জায়গা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অংশ ইতিমধ্যে কাটা হয়েছে এবং আপনাকে যদি চেষ্টা করতে ধানের ক্ষেত্রে পানিও এখন 4 দিন আগে মাত্র 3 দিনে
কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মূলত এই ধরনের ঘটনা ঘটেছে। থেমে গেছে, কৃষকরা কিন্তু এখনো ধান শুকাতে পারেনি এবং যার কারণে কিন্তু ধানের তারা যে আশা করছিলেন বাম্পার ফলনে সে ধান কিন্তু তাদের নষ্ট হওয়ার পথে। এবং আপনাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঠের এক প্রান্তে কিছু ধান এখনো ঢেকে রাখা রয়েছে, যেগুলো কিন্তু বৃষ্টির কারণে তারা শুকাতে পারছে না এবং এভাবে ঢাকা অবস্থায় কিন্তু পচে নষ্ট হচ্ছে এবং এখনো কিন্তু ক্ষেতে পানি জমে রয়েছে। আমি যদি একজন কৃষকের সাথে একটু জানার চেষ্টা করি যে তার ধানের কি অবস্থা, তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। আচ্ছা, আপনার কি অবস্থা ধানের? আমার 3 বিঘা ধান ছিল, আপনার 3 বিঘা ধানে মোটামুটি 90 মণ ধানের তো সে ধান সব পানিতে ডুবে আপনার পচে নষ্ট হয়ে গেছে এবং কিছু ধান আপনার আছে সেটাও পচে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টি যে হয়েছে এই 10 বছর ভিতরে এরকম বৃষ্টি কোনোদিন হয়নি। চৈত্র, আপনি শুনছিলেন যে তিনি যেমনটি বলছিলেন যে গত 10 বছরে এই ধরনের বৃষ্টিপাত হয়নি। তবে আমরা কিন্তু জানি যে গত 4 মাস আগে কৃষি বিভাগ আমাদেরকে ধান নিরুৎসাহিত করেছিলেন, কারণ পানির স্তর নেমে যাবার কারণে প্রায় 400 হেক্টর বিঘা জমিতে ধান উৎপাদন কম হয়েছে। এবার বাম্পার ফলনের পরও এই যে অতিবৃষ্টি, যে বৃষ্টির কারণে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যে সমস্ত যে 20 ভাগ ধান কাটা হয়নি সেই 20 ভাগ ধানের প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর যেগুলো কাটা ছিল সেগুলোর মধ্যেও কিন্তু যেহেতু পানির কারণে, বৃষ্টির কারণে শুকানো সম্ভব হয়নি, এই জন্য অনেকগুলো ধান নষ্ট হয়ে যায় এবং কৃষি বিভাগ দাবি করছে যে তাদের যে 80 ভাগ ধান কাটা হয়েছিল সেগুলো খাবার উপযোগী হবে, তবে এগুলো থেকে বীজ করা যাবে না, কারণ এই ধানগুলো দুর্গন্ধ ছড়িয়ে যাবার ভয় আছে এবং ধান পরবর্তীতে এখান থেকে ধান উৎপাদন করলে সেটার মান ভালো হবে না, যার কারণে বীজ উৎপাদন করতে নিষেধ করছে। তবে তারা দাবি করছে যে 80 ভাগ ধান কৃষকরা ঘরে তুলতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি, বরিশালে ঈদের লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুকিং অফিসের কর্মীরা জানান, লম্বা ছুটি এবং অনলাইন ব্যবস্থার কারণে এবার ভিড় কম। লঞ্চ মালিক এবং বন্দর কর্মকর্তারা বলছেন এবার লঞ্চ যাত্রা নিরাপদ রাখার সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। পদ্মা সেতুর আগে ঈদের লঞ্চের টিকিট বুকিং অফিসগুলোর এমন ফাঁকা চিত্র ভাবাই যেত না। যাত্রীরা বলছেন নির্দিষ্ট কয়েকটি দিন ছাড়া তারা এখন সহজেই টিকিট পাচ্ছেন। এদের কেউ কেউ অবশ্যই এসেছেন ঈদ পরবর্তী টিকিট নিতে। 30 তারিখে যাবো, সেই টিকিট হয়ে গেছে আমার করা। এখন আসার টিকিটটা, ঈদ তো সামনে, টিকিট পাওয়া যায় কিনা এই কারণে একটু অ্যাডভান্স করে নিতে যাচ্ছিলাম। ঈদ পরবর্তী টাইমে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিটের নাম লেখাই গেছি, ঠিক আছে, তো এটার জন্য এখানে আসা। আমি 31 তারিখ ঢাকা থেকে বরিশালে সুরভি লঞ্চের টিকিট চাইছিলাম এবং সেটা পাইছি। লঞ্চের টিকিট বিক্রির কর্মীরা জানান, দীর্ঘ ছুটির কারণে এবার কেবিন বুকিং এর চাপ কম, আর অনলাইন ব্যবস্থা চালু থাকায় সরাসরি এসে টিকিট কেনার লোক কম। 4 এবং 5 তারিখে ঢাকা থেকে টিকিটের চাপ বেশি। অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, সেখানে যদি ফোন করে তাহলে আমরা সেভাবে টিকিট দিই। এবার দীর্ঘ ছুটির কারণে আর কি টিকিটের চাহিদা একটু কম। লঞ্চ মালিকরা বলছেন এবার ঈদে লঞ্চের রোটেশন প্রথা থাকছে না, ফলে যাত্রীদের চাহিদা বুঝে লঞ্চ চালাতে পারবেন মালিকরা। গত ঈদ উল ফিতরে রোটেশন ছিল এবং প্রতিদিন 6টি করে লঞ্চ চলতো। এইবার 25 মে মালিক সমিতির সিদ্ধান্ত অনুসারে কোনো রোটেশন নাই এবং যাহা সিটিতে আমরা পাইনি, সুতরাং আমরা আমাদের সুবিধা মতো লঞ্চ চালাতে পারবো। আর বন্দরের কর্মকর্তা জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় রোজার ঈদে যাত্রীদের ভোগান্তি হয়েছিল, এই ঈদে সেই ভোগান্তি থাকছে না। পাশাপাশি লঞ্চের সংখ্যা গত ঈদ উল ফিতরের মতোই এবার ঈদ উল আজহাতেও পর্যাপ্ত পরিমাণ লঞ্চ থাকবে যাত্রী চাহিদার উপরে। এবারের কোরবানির ঈদে ঢাকা বরিশাল রুটে প্রতিদিন 7 থেকে 8টি লঞ্চ চলাচল করবে। বিধান সরকার, 71, বরিশাল। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন এবারের লঞ্চ যাত্রা নিয়ে, এবং এই বিষয়ে লঞ্চ মালিক, বন্দর কর্মকর্তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। আমি বলতে পারি প্রতি পার্বণে, যেমন ঈদ কোরবানি থেকে শুরু করে অন্যান্য যত পার্বণ থাকে, উৎসব থাকে, সে সবসময় বরিশাল ঢাকা নদীপথে সবসময় একটা যাত্রীদের চাপ থাকে। কারণ যদিও পদ্মা সেতু তৈরি হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থায় একটা পরিবর্তন হয়েছে এবং বেশিরভাগ মানুষই সড়ক পথে যাতায়াত করে, তবে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা পরিবার নিয়ে আসেন, বিশেষ করে ঈদ এবং পার্বণে, তারা কিন্তু সবসময় লঞ্চকেই বেছে নেন এবং এই নদীপথকেই তারা নিরাপদ মনে করেন। এবং এই নদীপথে এবারও যে খবরটা আমরা জানতে পেরেছি,
পেয়েছি লঞ্চ মালিক কর্তৃপক্ষের কাছ থেকে, যেটি হলো 4, 5 এবং 6 মে এই 3 দিন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে ঘরে ফেরা মানুষের ভিড়টা বেশি থাকে, এবং এরপরে বরিশাল থেকে 12, 13, 14 এই 3টি দিন বরিশাল থেকে ঢাকাগামী যে কর্মস্থলে ফিরবে সেই ভিড়টা বেশি থাকবে যাত্রীদের। তো সব মিলিয়ে বলতে পারি যে বরিশালের ঈদ যাত্রা এবারে যে ঈদুল আজহা এই যাত্রা যে করার জন্য এবং নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসন তারা কিন্তু একটা যৌথ সমন্বয় সভা করেন, এবং সেই সভা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে যাতে করে যেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে কোস্টগার্ড যারা থাকেন যাতে করে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, যারা বেগ পেতে না হয়। তবে এবারও আপনাকে বলতে পারি যেহেতু বিশ্বব্যাংকের একটি চলমান কাজ এখন উন্নয়ন বন্দর উন্নয়ন যে চলমান রয়েছে, এবং সেক্ষেত্রে 3 নম্বর গেট এটি এখন পর্যন্ত এই যে চলাচলের জন্য যাত্রী নামা ওঠার জন্য এখন পর্যন্ত ঠিকভাবে খুলে দেওয়া হয়, এবং 1 নম্বর গেটটিও সেটিও কিন্তু এখন কাজ চলছে, যার ফলে এর আগে গেল ঈদুল ফিতরে আমরা দেখেছি যাত্রীরা বলছেন যে তাদের এই যে বিআইডব্লিউটি পন্টন থেকে নামার পরে নদী বন্দর থেকে আপনার গন্তব্যে যাওয়ার পথে তাদের বা ওঠার পথে লঞ্চে তাদের কিন্তু একটা বেগ পেতে হয়, বিড়ম্বনা পোহাতে হয়, বিশেষ করে উন্নয়নের যে কাজের যে উপাদানগুলো সেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং এবারে বন্দর কর্মকর্তা যে কথা বলছেন তারা আগেই যে ঈদুল আজহার যে আপনার যে শুরু হবে যে যাত্রী আগেই তারা এই দুটি পথ তারা সচল রাখবেন। তবে আপনাকে বলতে পারি যে এবার সবচেয়ে ভালো খবর যে লঞ্চের রোটেশন কোথা নেই, এর আগে রোটেশন কোথা ছিল, যার ফলে যাত্রীদের যে চাপ থাকলো তারা যদি 2টি লঞ্চ থাকতো বা 3টি লঞ্চ থাকতো, এবং আমরা এও দেখেছি এক লঞ্চের কেবিনের টিকিট কেটেছে এবং অন্য লঞ্চে সেদিন নেই, সে অন্য লঞ্চ রয়েছে রোটেশন পদ্ধতিতে, যার ফলে সেই যে টিকিট কেটেছেন সেই যাত্রীকে অন্য লঞ্চে আবার ফোন করে বুকিং করে তাদের দিতে হয়েছে, তাতে একটা বাড়তি বিড়ম্বনা পোহাতে হয়েছে যাত্রীদের থেকে শুরু করে লঞ্চের টিকিট কেনাদের। তবে এবারে যে খবরটা হলো লঞ্চ মালিক সমিতি তারা যে 25 তারিখে এই যে 25 মে যে একটি বৈঠক করেছেন, সে বৈঠকে তারা বলছেন যে এই ধরনের কোনো ভোগান্তি হচ্ছে না। তবে আপনাকে আগেই বলছি যে 4, 5, 6 এই জুন এই সময় লঞ্চের যাত্রীদের চাপ থাকবে ঢাকা থেকে বরিশালের আসার উদ্দেশ্যে, এবং 12, 13, 14 জুন এই চাপটা থাকবে যে বরিশাল থেকে যখন ঢাকা কর্মস্থলে ফিরবে। তবে সব মিলিয়ে এবারও প্রতি বছরই বলা হয় বন্দর কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য প্রশাসন প্রতি বছরই লঞ্চ যাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের নিরাপদে পৌঁছতে তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এবারও আমরা অপেক্ষা থাকবো কতটুকু তারা ব্যবস্থা নেন এবং চলাচল ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে কতটুকু চলাচল করতে পারেন। তবে সব মিলিয়ে এবারও যাত্রীরা চাচ্ছেন যে তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, এবং যাতে করে কোনো ধরনের চাপ না থাকে, কোনো ধরনের তাদের হয়রানি না করা হয়। যেমন লঞ্চের এর আগেও দেখেছি যে কেবিনের টিকিট তো আগেই বিক্রি করা হয়, এবং তারা গেল কেউ বা 27 তারিখ থেকে কেউ বা গেল 20 মে থেকে কেবিনের টিকিট বিক্রি শুরু করেছে, এবং বিশেষ করে কেউ তো আগাম যে ঢাকায় যাওয়ার জন্য এই পরবর্তী পর্যায়ে ঢাকায় যাওয়ার জন্য যে কেবিনের টিকিট সেগুলো চাওয়ার জন্য তারা কিন্তু এখানে আগাম সিল জমা দিয়েছে। বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে পশু আমদানি শুরু হয়েছে রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটি হাটে। তবে হাটে পর্যাপ্ত পশুর আমদানি থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। ক্রেতাদের অভিযোগ, পশুর দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা, আর পশুপালনে খরচ বেড়েছে জানিয়ে দাম না পাওয়ার কথা বলছেন বিক্রেতারা। এদিকে হাট কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে হাট জমে ওঠার আশা করছেন। মেহেদি হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশের প্রতিবেদন। রাজশাহী মহানগরীর সিটি হাটে বাড়ছে পশুর যোগান। ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চল থেকে এ হাটে আসছে গরু ও মহিষ। এ হাটে 3 থেকে 3.5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে, মাঝারি 2.5 থেকে 4 লাখ, আর বড় গরুর দাম 7 থেকে 12 লাখের মধ্যে, যা গতবারের তুলনায় বাড়তি বলছেন ক্রেতারা। বিগত হাটের চেয়ে একটু বেশি লাগছে আমাদের কাছে। গরুর দাম আজকে বেশি মনে হচ্ছে কত হাটার থেকে, মনে হয় ঢাকার থেকে এদিকে দাম বেশি মনে হইতেছে, যে কারণে খুঁজতেছি। আর খামারিরা বলছেন গোখাদ্যের দাম ও পশুপালন খরচ বাড়ায় বেড়েছে পশুর দাম। এসব গরু আপনার দাম চাচ্ছে 1,40,45 দাম চাচ্ছি, দাম কি তারা দাম বলছে আপনার 30-35 এর দাম বলছে। এই বেলায় তো গরু ক্রেতা খুব কমে আসে, কুরবানি ক্রেতারা। বিকেলে দেখা যাক আল্লাহ ভরসা কেরম ক্রেতা হয়। ভাই এগুলো মানে 30 মানে কথা লাগতো না ভাই, খুব কম। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে হাটের ইজারাদাররা জানান ক্রেতারা এখনো পশু কেনাকাটা শুরু করেননি, তাই হাট এখনো জমে ওঠেনি। আয়ত্তের ভেতরে সিসি ক্যামেরা আছে, প্রশাসনও আমাদের সাথে সহযোগিতায় ওরাও আছে, সহযোগিতা করছে। আমদানিও কম, বেচা কিনা বাইরের পার্টিও কম,
কোরবানির বেচাকেনা এখনো জমেন। রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 5 লাখ গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় অতিরিক্ত। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। চট্টগ্রামে কোরবানির পশুর হাটগুলো জমে না উঠলেও বিপরীত চিত্র এগ্রো ফার্মগুলোতে। পছন্দের পশু কিনতে নগরের বিভিন্ন খামারে ভিড় করছেন ক্রেতারা। খামারিরা বলছেন এবারও ছোট গরুর চাহিদা বেশি। ইতিমধ্যে খামারগুলোর বেশিরভাগ পশু বিক্রি হয়ে গেছে বলেও জানান তারা। বাবুন পালার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম নগরীর 3টি স্থায়ী হাটের একটি সাগরিকা গরু বাজার। ঈদের আর বেশি দিন বাকি না থাকলেও এখনো জমে ওঠেনি এই হাট। কিছু বিক্রেতা পশু নিয়ে এলেও ক্রেতার দেখা মিলছে না বললেই চলে। গরু তো আনছে কুমিল্লা থেকে, বেচা বিক্রি হবে আপনার কোরবানির 3-4 দিন আগে। এখন তো কাস্টমার আসে নাই, মানুষজন সরকারি সিকিউরিটি পাবে, তারপরে যাই মানে আসতে ধীরে বাজার আসবে। অন্যদিকে কোরবানির হাট এখনো জমে না উঠলেও প্রযুক্তি ও পরিষেবা নির্ভর অ্যাগ্রো ফার্মগুলোতে তৈরি হয়েছে ভিন্ন রকম উৎসবের আমেজ। স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ আর অনলাইনে বুকিং সুবিধার কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে এসব ফার্মের প্রতি। অ্যাগ্রো থেকে বেসিক্যালি আসলে আমরা অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখি যে অ্যাগ্রোতে বিভিন্নভাবে সুযোগ সুবিধা বাজেটের মধ্যে গরু পাওয়া যায়। এখান থেকে চয়েস করে এখানে রেখে দিতে পারে ওরা কর্তৃপক্ষ, এখানে দেখে অ্যাগ্রো ফার্মে কুরবানা আকব দিয়ে ওরা দেখাশোনা করে আমরা কুরবানা আগে নিয়ে যেতে পারি এই সুবিধার জন্য। খামারিদের দাবি, নগরীর বিভিন্ন খামারে তোলা 40 থেকে 70% কোরবানির পশুই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। 2025 সালের এই কোরবানির জন্য 200+ গরু আমরা কালেকশন রাখছি চট্টগ্রামের কাস্টমারদের জন্য। অলমোস্ট আমরা 40% সোল্ড হয়ে গেছে। আমাদের এখানে যে একটাই সুবিধা আছে যে কোনো হাসিল লাগে না, যে কোনো গরু রাখার যে কষ্টিন্য খরচ লাগে না। আর দামের কথা বিবেচনা করে ক্রেতা বিক্রেতারা জানান হাট এবং অ্যাগ্রো ফার্ম সবখানেই এবারও ছোট গরুর চাহিদা বেশি। আমাদের বাজারও আছে যথেষ্ট পরিমাণ ছোট গরু, চাহিদা কিন্তু ছোট গরু, বড় গরু আগের মতো চাহিদা নেই। যেগুলা গরুর দাম 1.10 চলবে বাজারের মধ্যে হবে সেগুলো তো আছে 1,20,30। চট্টগ্রামে এবার ঈদে গবাদি পশুর চাহিদা প্রায় 9 লাখ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান চাহিদার বিপরীতে এবার জেলায় কোরবানির পশুর কিছুটা ঘাটতি থাকলেও সংকট হবে না। আমাদের যে পরিমাণ পশু ঘাটতি আছে, এই ঘাটতিটা প্রত্যেক বছর কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ এবং আমাদের পার্শ্ববর্তী যে পার্বত্য জেলা আছে এইগুলা থেকে গরুগুলো আসে, এই ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। এবার চট্টগ্রাম নগরীতে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে 16টি। এর বাইরে অ্যাগ্রো খামার রয়েছে শতাধিক। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সাভার ও ধামরাইয়ের খামারি আর কৃষকরা। নানা জাতের গরু দেশি পদ্ধতিতে পরিচর্যা করছেন, তবে গৃহস্থের পালন করা গরুর চাহিদা এবার এসব এলাকায় সবচেয়ে বেশি। এর বাইরে খামারে পালন করা বিশালদেহী গরুও আছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজাকরণে সব ধরনের পরামর্শ দিয়েছেন তারা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার ও ধামরায়ে কোরবানিতে গৃহস্থের লালন পালন করা দেশীয় গরুর চাহিদা বেশি। গ্রামের প্রায় সব বাড়িতেই 2-4টি করে গরু পালন করেন এলাকার কৃষকরা। এতে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গরু চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। কোরবানির আগে বিক্রি করে দেয়, অনেক সময় কোরবানির পরেও বিক্রি করা হয়। আমরা সারা বছরই গরু পালি, গাভীনের দুধ বেশি আর হাড় পালি হাড় কোরবানির সময় বেশি আর কি। এর বাইরে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে বিভিন্ন ছোট বড় খামার। সেখানে মাঝারি আকৃতির গরুর সংখ্যাই বেশি, তবে ক্রেতাদের আকর্ষণ করতে কেউ কেউ প্রস্তুত করেছেন বিশাল আকৃতির গরু। যে আমার এই যে সাদা পাহাড় গরুটার মূল্য প্রায় টিভিতে দেখলাম 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা বেচা হচ্ছে, কিন্তু আমার এখানে তা না। আমার এখানে লাইভ ওয়েটের বেচানো হচ্ছে, যেটা প্রাইস সেটাই পাবে সে গ্রাহকের এখানে কোনো ঠকার কোনো চিন্তা ভাবনা নাই। ধরেন যে আমাদের গরুরে আমরা খাওয়াই হলে আপনার হলে ধানের গুঁড়া এবং হলে গমের ছাটি আর হলে ডাবলির খোল আর হলে ভুট্টার যাও, বুঝছেন, এই 3টা মিলা খাওয়াই। আমরা শুধু খড় খাওয়াচ্ছি এবং পাশাপাশি যেটা গমের ভুসি এবং ধানের কুড়া এটাই খাওয়াচ্ছি। আর টুকটাক যেগুলি রোগ ব্যাধি হয় তার জন্য চিকিৎসা যেটা দরকার সেটাই করছি। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ও দামাদামির ঝামেলা না থাকায় ক্রেতাদের অনেকেই এসব খামার থেকে পছন্দের পশু কিনতে আসেন। কুরবানি যারা দিচ্ছে তারা তো একটা কুরবানির পশু চায় সৌন্দর্য এবং যাতে সেখানে তাদের মনোমুগ্ধকর হয়। অনেক জায়গায় জাস্টিফাই করছে, তারপরে এখানে দেখে যে মোটামুটি দামটা ঠিক আছে,
আমরা এখান থেকে গরু ক্রয় করি আর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু লালন পালনে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। তাদেরকে আমরা পরামর্শ দিই এবং গরুগুলো যাতে অসুস্থ না হয় সেজন্য আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য বলি। বিভিন্ন রোগ হয় সেই রোগের অ্যাগ্রেসিভ ভ্যাকসিন দেওয়ার জন্য বলি। এর পাশাপাশি তারা যাতে ভেজাল খাদ্য না খাওয়ায় এবং যে খাদ্যগুলো আমাদের গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্ট করার জন্য ব্যবহার করা হয় তার বাইরে যাতে অনিরাপদ খাদ্য না খাওয়ানোর জন্য আমরা বলি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর সাভারে 11,000 ও ধামরাইয়ে 50,000-এর বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে। ফারদিন নীরব, ৭১। কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে প্রায় 1 কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দিয়েছে হাজারো স্থানীয় জনতা। শুক্রবার রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা 2টি পিকআপ ভ্যানে 50 থেকে 60 জনকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকার টুকুটি গ্রামের একটি স্কুলে পুশিনের জন্য জড়ো করে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায়। পরে কুড়িগ্রাম 22 বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার বিজিবির কয়েকটি দল সীমান্তে কঠোর অবস্থান নেয়। পরে রাত 2টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এ সময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত 3টার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ। কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। লোক নিয়ে এসে এই বর্ডার দিয়ে পার করার জন্য আমরা গ্রামবাসী সবাই এখানে পাহারা দিতেছি, যাতে আমাদের বাংলাদেশে ওরা না পার করতে না পারে। এই জন্য আমরা মাগরিবের নামাজের পর থেকে এখানে সবাই অবস্থান করতেছে। আমরাও আসি এশারের নামাজের পর। আমরা এখানে জানতে পারলাম ভারত থেকে লোক পাঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছে, এই জন্য আমরা দেখার জন্য এখানে আসছি এবং ডিউটি আছি। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। শনিবার বিকেলে জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান রাস্তা ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানান। পরে এনসিপি এবং তাদের সহযোগীদের হামলার জন্য দায়ী করা হয়। এদিকে জিএম কাদেরের বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 22 জনের নাম এবং অজ্ঞাত 30 থেকে 35 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। দ্রুত নির্বাচন না হলে দেশের মানুষ আরও একটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। মোংলায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি 400 দুস্থ মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ সহায়তা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধারা, পৌর বিএনপি, উপজেলা শ্রমিক দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের সদস্যরা। জনগণের ইচ্ছা মতো তাদের জনগণের প্রতিনিধি নির্বাচনের করার সুযোগ জনগণকে যদি টালবাহানা করা হয়, বিলম্ব করা হয়, এদেশের মানুষ আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। নোয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনী পাবলিক হলের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়। এ সময় আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, বিএনপির নেতাকর্মীরা 17 বছর ধরে জেল, জুলুম, হত্যা ও শত শত মিথ্যা মামলার মোকাবেলা করেছে। জিয়াউর রহমান স্বাধীনতা এনেছে, আমরা সেই স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করব। পরে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ারও দাবি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত সহ উপজেলার 16টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।